ওই গাছ বিলিয়ে হয়ে যাচ্ছে ময়লা কাগজ, আর আমি সেই বাতিল সংবাদপত্রে বোঝা হয়ে দিয়ে যাচ্ছি আজকের সাংবাদিক শুভেন্দু মুখার্জির সঙ্গে দেখা করতে 2015 সঙ্গে 1937-এ এক বিস্ময়কর সাক্ষাৎকার। কেমন আছো 2015? আরো নেই 1937 বলে মানুষের চোখে ঘুম থাকে না, মানুষ হাসতে ভুলে যায়, চোখের সামনে অপরাধ হচ্ছে দেখেও মানুষ প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ কি করে করবে? মানুষের হাতে সময় কোথায়? সময় আছে, সাহস নেই, সাহস থেকেও লাভ নেই, কারণ মুখ খুললেই যে লাশ হয়ে যেতে হবে। অথচ 1937-এ প্রতিবাদ ছিল, 2015-তে প্রতিবাদ মারা গেছে। 1937-এ মানুষ সত্যি কথা বলতো, কোনো বিলাস ছিল না, ভাই ভাইকে ভালোবাসতো, একান্নবর্তী পরিবার ছিল, বাবা ছিল স্বর্গ, মা ছিল গড়িয়সী। 2015-তে প্রতিবাদ মারা গেছে, দেশ জুড়ে চলছে বিলাসের ঘোরদৌড়। একা পরিবার, সুখী পরিবার, এক ভাই থাকে রাশিয়ায় আর এক ভাই থাকে আমেরিকায়, ধুতি পরা বাবা আজ প্যান্ট পরছে, শুধু পুকুরে ডুবলে কাঁদছে আমার হতভাগিনী মা। 2015, তুমি কি একবার 1937-এ ফিরে যেতে পারো না? যদি পারো তো এসো। আমি 1937 ওই 2015 জায়গায় গিয়ে সারা দেশ জুড়ে করে তুলবো অমানবিকতা, অবৈধ সংস্কৃতি আর অবক্ষয়ের বিরুদ্ধে এক ভারত জুড়ে আন্দোলন। আমি এতক্ষণ ধরে বিগত দিনের কথা ভাবছিলাম, কেন কি হবে ভেবে, কি হবে? যে যার আপন পথে চলছে, উপাসনা আজ জিতিয়ে গেছে রূপা সোনার হাটে, তাই আজ নিজের স্ত্রী এসে পর স্ত্রীর মতো এসে বলছে। কি গো সোনামালি বাবু, শুনলাম নাকি তুমি বিদেশের বিয়ে ঠিক করেছো? কার মুখে শুনলে? তোমার দেওরের মুখে না তোমার জয়ের মুখে? যার মুখে শুনি। কথাটা কি সত্যি? আমি কি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলেছি পার্বতী? তবে দেখো, এই বিদিশার বিয়েটা হয়ে গেলে আমি কথা কম বলার চেষ্টা করব। তুমি কথা কম বলো কি বেশি বলো তাতে আমার কিছু যায় আসে না, আমার দরকার শুধু টাকা। কেন? যারা তোমাকে সোনা দিয়ে তারা তোমাকে টাকা দেবে না? হ্যাঁ নিশ্চয়ই দেবে, তুমি যদি তাদের কথা মতো চলো তাহলে অনেক অনেক টাকা দেবে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ জানি না। চেনো না তুমি, সত্যিই তুমি কিছু চেনো না। যদি চিনতে তাহলে ওই 2 নম্বরের লোকগুলোর কাছে মিথ্যে সংবাদ প্রচার করে অনেক টাকা রোজগার করতে পারতে, অনেক। তাহলে ঠাকুরের মতন তোমার গাড়ি হতো, বাড়ি হতো। সেই গাড়িতে চেপে বেড়াতে যেমন শূন্য, বাড়িতে ককটেল পার্টি দেওয়ার জন্য তোমার ঠাকুরপদের মতো আমার জীবন অনেক সুন্দরী নারী আসতো। ওই সে কথা তো বললে না? তাতে আমার কোনো অসুবিধা ছিল না। তুমি যদি চরিত্রহীন হয়ে আমাকে টাকা এনে দিতে তাতে আমি অনেক অনেক সুখী হতাম। তাহলে এখনো তুমি আমার কাছে আমার সংসারে পড়ে আছো কেন? যাও, সে যে বুঝে গেল রাস্তায় দাঁড়াও, টাকা নিয়ে আসা খদ্দেরের অভাব হবে না। অবজেকশন, মাই অবজেকশন। তোমার কথা আমি অবজেকশন করছি বড়দা। কে? পুলিশ অফিসার দিব্যেন্দু নাকি? তোর একার অবজেকশন করার সাহস না থাকে তো তোর ব্যারিস্টার মেজ থেকে ডাক। সংসার আদালতের কাঠগড়ায় আমি দাঁড়িয়ে আছি, নতুন করে জন্ম নেওয়া বাবা বিচারকে বসে আছেন, বার বিদিশাকে ডাক, তারা সাক্ষী দেবে। তোর আধুনিকা মেজবৌদিকে ডাক, তার শিখিয়ে দেওয়া কথা মতো ব্যারিস্টার বাবু এসে বলবে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো। যদি এটা আদালত নয়, ওই সংসারের প্রত্যেকটি মানুষের কাছে আমি আপনার চরিত্র বিশ্লেষণ করতে চাই। আমার শুভেন্দু, আমি তো তোমার একমাত্র সন্তান হয় ভারতী। গপ্পেন্দু দিব্যেন্দু তোমার সন্তান, ওদের দিকে তোমার সমান দৃষ্টিতে তাকানো উচিত। আমি না তাকালো তুমি তো তাকাচ্ছ। ওরাই তো ধুতি পঞ্জাবি পরা বাবাকে আজ পেনশন করতে শিখিয়েছে। চাকরি করা পয়সা কিংবা ঘুষের টাকায় তোমায় পরিয়ে দিয়েছে নতুন কিনা প্লেন আলমারি। তুমি আপত্তি করলে না পারে বৌমা, তো লোকাই বলে দিয়েছে। তারপরে আমি বলছি, আমার এবং মেজদার পরামর্শ না নিয়ে বিদিশার বিয়ে ঠিক করে কোন গাড়ি? সত্য এবং প্রয়োজনের সাহসে
তাছাড়া বিদিশা আমাদের একমাত্র বোন। সমাজ এবং দেশের অবস্থা ভালো নয় এবং সব ঠিক বিবেচনা করে আমি বিদিশার বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ঠিক করে দেবো, কিন্তু টাকা পাবে কোথায়? টাকা সোনা তুমি কোথায় পাবে? টাকা তোরা দিবি? সোনা তোরা জোগাড় করে গোপনে গোপনে তোরা বাড়ি কিনছিস আর বোনের বিয়ের জন্য তোরা টাকা দিতে পারবি না। চিৎকার করো না ভারতী, ওদের নাবালক মনে করে আগের দিনের মতো ওদেরকে শাসন করতে চেও না। আমার মনে হয় বিদিশার বিয়ে এখন না দেওয়াই ভালো, ওকে চাকরি করতে দেওয়াই ভালো। বাবা তো ঠিক কথা বলেছেন। আরে বাবা তো চিরকাল ঠিক কথাই বলতে চেয়েছিল, ওনাকে বলতে দেওয়া হয়নি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। এতদিন ওরা আমাকে ওকে যে বৃদ্ধ করে রেখেছিল এবং ছোট জগন্নাথ করে রেখেছিল। তারাই বিপদে সেই ছোট জগন্নাথ রাতে দোস্ত আমলে অনেক গ্রন্থি ঝকমক করছে। মাকে তোমরা থামিয়ে দিও না। তোমরা না পারো অন্তত মা বাবার হাত ধরে সেই পুরনো দিনের জায়গায় ফিরে যাও। বর্তমানে মানুষের অতীতের লাশ বেড়ানো মূর্খতারই নামান্ত। কি বললে? যেদিন পড়ে আছে সেদিনকে আমরা আর মনে করতে চাই না। সেদিনকে স্মরণ করার মতো সময় আমার নেই। তাছাড়া মমতা ভারত লেখাপড়া শিখেছে, বড় হয়েছে, গ্রামে বাসে ঘুরছে, ফুলপরের মতন প্রেম করতে পারে না, প্রেম করে বিয়ে করতে পারে না। তবু তো আমি তপেন্দুকে প্রেম করে বিয়ে করেছি। তুমি যখন এই কথাই বলতে পেরেছো বৌমা, তখন আমি আমার সংকোচের বদ্ধ দরজা উন্মুক্ত করে বলতে চাই, ওই জন্যই তোমার শরীর থেকে প্রেম শেষ হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে স্নেহ প্রীতি ভালোবাসা। বিয়ের আগে থেকে লজ্জা খরচ করে লজ্জাটাও তোমার শেষ হয়ে গেছে। জবাব তোমাকে দিতে হবে বৌমা। বলো, বিয়ের পরে তোমার এত সাজসজ্জা কেন? কেন তুমি স্বামীকে বাদ দিয়ে দেওয়ার সামনে বেশি সময় কাটাও? নামিয়ে নিচে শাড়ি পরে কোন পল্লীর মেয়েরা? উত্তরটা তুমি যদি দিতে না পারো, তোমার দিদিকে জিজ্ঞাসা করো। উত্তরটা আমি দিচ্ছি। তুই তোর মায়ের 7 টাকা দিয়ে কেনা সংসার, 7 মহলের অন্তপুরে তুই ঝুঁকছি কি করে? ওরা যা করছে তাই করবে, ওরা যা বলছে তাই হবে। বিদিশার বিয়ে এখন হবে না, কারণ সবে মাত্র ওরা সংসার করছে। না বাবা না, ওরা সংসার করেনি বাবা, ওরা সংসার বাঁধছে। ওই এক জোড়া বিদ্যে আর এক জোড়া পাও আমার সুখের এই সংসার থেকে টেনে নিয়ে যাচ্ছে নরকের কাছাকাছি। কিন্তু আমি আমার মেয়েকে নরকে নামতে দেব না। আমি বিয়ে দিতে চাই। তোরা যদি আমার গর্ভে জন্মে থাকে, যদি মনে করি তোদের আমি মা, তাই একমাত্র মেয়ের বিয়ের জন্য আমি তোদের কাছে আচরণটা ভিক্ষা চাইছি। তোরা ভিক্ষা দে, আমি কন্যা দায় করেছি। তোরা আমাকে ভিক্ষা দে, ভিক্ষা দে। জায়গা কিনে বাড়ি করতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তাছাড়া গাড়িটা না কিনলেও নয়। তুমি চাইছো যখন আমি 5,000 টাকা দেবো। আরে মেজদার মধ্যে তো আমার এত ইনকাম নেই। স্যার, দীপেন্দু বাবু, আপনি কি কিছু দেবেন? কয়েকটা শেয়ার কিনেছি আর ব্যাংকে সব টাকা ফিস। আচ্ছা ঠিক আছে, আমি 4,000 টাকা দেব। আমার মা কাঁদতে কাঁদতে কথা না বলতে পেরে বোবা হয়ে গেছে। আপনি কি কিছু সাহায্য করবেন? আপনি কি আমি আমার সর্বস্ব দিয়ে আমার একমাত্র বোন বিদিশা আমি দিয়ে দেব। তোর কি আছে তাই তুই দিবি? চাকরি করে যা পাস সবই তো আমার হাতে তুলে দিস, তাই দিয়ে আমি সংসার চালাই। তাই বলছি সবার সামনে আজ আমি প্রতিজ্ঞা করে বলছি, তোদের ভিখারি সাজিয়ে আমার মেয়েকে আমি সঙ্গী করতে চাই না, সঙ্গী করতে চাই না। মা তোমার 7,000 টাকা সন্তান তপেন্দু কি কথা বলছে শোনো মা। তপেন্দু কি কথা বলছে? আমি চোর, তুমি শুধু চোর নাও। তুই একটু গল্প বল। মা, তোমার 7 লক্ষ টাকার স্বপ্ন দেখা সন্তান কিন্তু আমাকে বলছে ধাপ্পা বাস।
অনেক ক্ষতি করেছে। তাই সংসারটাকে খুব ভালো করে আমার স্ত্রীকে আর মেয়েকে প্রথম ভাগে পাঠিয়ে দিয়ে আমি দ্বিতীয় ভাগে চলে এলাম। সংসার ভাগ হয়ে গেল, সংসার ভাগ হয়ে গেল, সে ঘুমায় তোমরা পারবে না। তবে কি সত্যিই ছেঁড়া কাঁথার মতো ছিঁড়ে যাবে ভাই বোনের স্নেহের সম্পর্ক, ছিঁড়ে যাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ জীবন রাজনীতি। ছিঁড়েছে, শান্তি ছিঁড়েছে, এ সেলাই করবে আজকে সমাজে ওই উদ্দেশ্যরীরা, ওই বাবন বুবাই শবন টুম্পালির দল, যাদের নামগুলো দিলে উড়ে যাবে, তারা এই দেশ সেলাই ঠুঁট ধরবে কি করে? তার জন্য বিদ্যাসাগর চাই, তার জন্য রামমোহন নজরুল চাই, আর চাই 1937 চেতনা। আমি দোপাটি আর নিখিতের হৃদয়ে এই চেতনার বিন্যাস করে দিয়ে গেলাম। আমার হাত তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলো তো দাদা, যে তুমি কি চাও? আমি তোকে গ্রাম থেকে শহরে যেতে দেবো না বোন। আমার টাকা চাই না, আমার পয়সা চাই না, এই মাটির বদলে আমার ইট সিমেন্ট বোঝার চাই না, আমার চাই। তুমি কি চাও দাদা? সন্ধ্যাবেলায় ঝিঙে ফুল ফোটা, সন্ধ্যাবেলার জোনাকি পোকার গন্ধ, লিখানো ঘরে সোনা গন্ধের নেশা, তুরবা ঘাসের উপর টুপ টুপ করে যখন আওয়াজ পড়ে, তখন আমার এই ভবন মনটা এই শহর এই গ্রাম ছেড়ে ওই নিষ্পাপ শহরে কেউ যেতে চায়? ওই শহরে আছে কি? শহরে আছে সুখ সম্পদ, গাড়ি বাড়ি, ডিস্টেম্পার করা ঘরের পাঁচিলের টপ, শহরে টাকা অনেক। আর এই গায়ে মেঠো রাস্তার দুধারে আখন্দ শিউলির গন্ধে বিমর হয়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি আর প্রজাপতি। শহরের লক্ষপতিরা টাকা দিয়ে টাকা কেনেন, টাকার চেনে ভালোবাসাকে বলি শেখায়। জীবন যৌবনের রেখায় ফুটে উঠবে সুখ সম্পদের বুলবুল। দাদা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব না? আমরা গ্রাম ছেড়ে শহরে যাব না, মেরে ফেলবো, একেবারে গলা টিপে শেষ করে দেবো। জানো এত সাহস তোর? তুই আমার সুখের পথে কাটা দিতে চাস? দাদা, গণপতি বাবু তোমাকে শহরে ফ্ল্যাট বাড়ি কিনে দিয়েছে, ব্যাংকে জমি দিয়েছে হাজার হাজার টাকা। আমার এই সুখের স্বপ্নে যে বাধা দিতে আসবে তাকে আমি খুন করবো। দোকানি তোর তুই এখনো রাজি হ, না হলে লাঠি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। তুমি ভুলে যাচ্ছ কেন?